আমাদের ডিভোর্স কি আজই হয়ে যাবে পরশ? মায়ের এটাই ইচ্ছা। ও, তোমার কোনো ইচ্ছে নেই? আর একটু যদি তুমি ভেবে দেখতে। অবনী, আমি কতবার বলবো, মা আমার সন্তান দেখতে চান। আমাদের বিয়ে হয়েছে 4 বছর, অনেক ডক্টর আমরা দেখিয়েছি, সবার এক কথা, তুমি কোনোদিন মা হতে পারবে না। এখন তুমি বলো, আমি কি করতে পারি? আমাদের 2 বছরের ভালোবাসা আর 4 বছরের সংসার তুমি এত তাড়াতাড়ি শেষ করে দিতে চাও? আমি অপেক্ষা করেছি তোমার আমার ভালোবাসার কথা চিন্তা করে, কিন্তু মাকে আমি কথা দিয়েছি তাকে তার শেষ ইচ্ছা পূরণ করতে দেব। এই বলেই পরশ গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ধপ করে বসে পড়লাম বিছানায়। দু চোখ বেয়ে অজরে জল গড়িয়ে পড়ছে। বাদ মানছে না কিছুতেই। আমার আর পরশের প্রথম দেখা একটা শপিং মলে। আমি একটা দোকানে বসে কসমেটিক্স দেখছিলাম। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন বলে উঠল, এক্সকিউজ মি, একটু শুনবেন? এভাবে ডাক শুনে চমকে উঠলাম। আবার সে বলল, এই যে ম্যাম, আপনাকে বলছি। আমি একটু অবাক হয়ে কাছে গিয়ে বললাম, আপনি আমাকে বলছেন? জি, আপনাকে। আসলে বন্ধুর বউয়ের জন্য একটা শাড়ি কিনতে আসছি, কিন্তু চয়েস করতে পারছি না। প্লিজ যদি একটু হেল্প করতেন। ঠিক আছে, আপনি কত টাকার ভিতরে কিনতে চান বলুন, আমি পছন্দ করে দিচ্ছি। টাকা নিয়ে টেনশন নেই, যত দাম হোক আপনি একটা শাড়ি পছন্দ করুন। সেদিন খুব সুন্দর একটা শাড়ি পছন্দ করে দিলাম। লোকটা খুশি হয়ে ফোন নাম্বার দিয়ে বলল, আমি পরশ, একটা বিদেশি কোম্পানিতে জব করি। আপনি কি করেন জানতে পারি? আপাতত একটা স্কুলে জব করছি। আচ্ছা আসি, ভালো থাকবেন। কিছু মনে না করলে আপনার নম্বরটা যদি দিতেন, কখনো এমন সিচুয়েশনে পড়লে ফোন করে ডেকে নেব। সেদিন ওর কথা শুনে হেসে দিলাম। তারপর থেকেই শুরু ভালো লাগা, ভালোবাসা। 2 বছর এভাবে কেটে গেল। একদিন বাসা থেকে চাপ দিল বিয়ে করতে হবে। পরশকে বলতেই ও বলল, আজই মায়ের সাথে কথা বলবো। পরশ ছিল বিরাট কোটিপতির ছেলে। আমি মধ্যবিত্ত পরিবারের সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে। তাই পরশের মা সব কিছু শুনে বলল, ওই ঘরের মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। পরশ, তুমি ওকে ভুলে যাও। কিন্তু না, পরশ আমাকে ভুলেনি। বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। পরশের মা আমাকে 3 বছর পর মেনে নিল। তারপরও আমি ভীষণ খুশি ছিলাম পরশের মতো এত দায়িত্ববান স্বামী পেয়ে। কিন্তু আজ পরশ মায়ের কথা রাখতে আমাকে ডিভোর্স দিতে প্রস্তুত। আমি কোনোদিন মা হতে পারবো না, এটাই আমার অপরাধ। তাই পরশ ঠিক করেছে আগের বারের ভুলটা শুধরে মায়ের বাধ্য সন্তান হতে। আমাদের ডিভোর্সটা হয়েই গেল। আমি শেষ পর্যন্ত স্থির ছিলাম, একটুও কাঁদিনি। চোখ দুটি বড্ড শান্ত ছিল। পরশের মুখে ছিল বিজয়ের হাসি। হয়তো বাবা হবার স্বপ্ন ওকে নতুন করে বাঁচতে শেখাচ্ছিল। কেটে গেল 5 বছর। লোক মুখে শুনেছিলাম পরশ নিজের কাজিনকে বিয়ে করে বেশ সুখেই আছে। ও সুখে থাকুক, সেইটাই চেয়েছিলাম সব সময়। অবনী, আমার শার্ট কোথায়? জলদি দাও, অফিসে জরুরি মিটিং আছে। এই নাও, তোমার চোখের সামনেই ছিল। আচ্ছা ফারহান, তুমি সব সময় কাছাকাছি সব কিছু থাকতেও আমাকে ডাকো কেন? তুমি জানো না তোমার মেয়েকে সামলাতে গিয়ে আমি হিমশিম খাই? ডাকি কারণ আমার লক্ষ্মী বউটাকে না দেখে বাইরে যেতে ইচ্ছে করে না। হয়েছে হয়েছে, আর আহ্লাদ করতে হবে না। মেয়ে দেখছে সব কিছু, দেখুন, তাতে আমার কি? ও জানুক ওর বাবা ওর মাকে কতটা ভালোবাসে। আচ্ছা শোনো, পরশু পরীর জন্মদিন, তুমি অফিসের সবাইকে বলবে কিন্তু। আমি চাই ওর প্রথম জন্মদিনে সবাই উপস্থিত থাকুক। ভালো কথা মনে করিয়ে দিলে, আজই বলবো সবাইকে। আমার অফিসের বসকেও বলবো। জানো অবনী, স্যার বিয়ে করেছেন 5 বছর, কিন্তু কোনো বাচ্চা নেই। ও আচ্ছা ঠিক আছে, তুমি তাকেও আসতে বলো। বিকেল থেকে অতিথি সব আসতে লাগলো। অনুষ্ঠান শুরু হতে বেশি বাকি নেই। হঠাৎ করে একটা পরিচিত মুখের দিকে দৃষ্টি আটকে গেল। পরশ। দীর্ঘ 5 বছর পর দেখা। পরশও আমাকে দেখে চমকে গেল। কারো বুঝতে বাকি নেই কে কোথায় এসে দাঁড়িয়েছে। পরশ আমাকে দেখে ঘামতে শুরু করেছে। হিসেব মিলাতে ব্যস্ত। পরীকে, আমার তো কোনোদিন মা হবার কথা ছিল না, তাহলে এই সন্তান। আচ্ছা, আপনি কি সব সময় এরকম মুখ কালো করে বসে থাকেন? হঠাৎ এরকম প্রশ্ন শুনে চমকে উঠলাম। কে লোকটা? পরশের সাথে আমার ডিভোর্স হয়েছে 2 মাস হতে চলল।
এখনো ধাক্কাটা সামলে উঠতে পারিনি। তাই তো মাঝে মাঝে নদীর পাড়ে এসে বসে থাকি একা একা। জায়গাটা খুব ভালো লাগে, একদম নিরিবিলি, মন ভালো করে দেয়। লোকটা আরও কাছে এগিয়ে এসে বলল, আমি ফারহান। মাঝে মাঝে এখানে এসে নদীর খেলা দেখি। বেশ কিছুদিন ধরে আপনাকে আমি দেখছি, উদাস মনে তাকিয়ে থাকেন। লোকটার কথা শুনে খুব বিরক্ত লাগছে। ইচ্ছে করছে কাদা ছুঁড়ে দেই সারা মুখে। কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পিছন থেকে বলেই যাচ্ছে, না বলে চলে যাচ্ছেন যে? আপনার পরিচয় কিন্তু আমি জানি। আপনি আমাদের শিক্ষক জাকির স্যারের মেয়ে অবনী। বাসায় এসে লোকটার কথা ভাবতে লাগলাম, হয়তো বাবার ছাত্র, কিন্তু আমাকে চিনি কিভাবে? আমাদের বাসায় এসেছে কোনো দিন? কই, আমি তো দেখিনি মনে হয়। পরদিন আবার গেলাম নদীর পাড়ে, কিন্তু না, লোকটা আসেনি। যাক, ভালোই হলো, আপদ গেছে। এভাবে 1 মাস কেটে গেল। লোকটার কথা আমি ভুলে গেলাম। একদিন বাবা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ল। রাত তখন 2টা। মা খুব কান্নাকাটি করছে। কি করব বুঝে উঠতে পারছি না। এত রাতে কোথায় নিয়ে যাব? আমি গায়ে চাদর জড়িয়ে ভালো করে মাথায় পেঁচিয়ে রাস্তায় এলাম অটোরিকশার জন্য। কিন্তু না, রাস্তা ফাঁকা, কোনো অটো নেই। ওদিকে বাবা ছটফট করছে। কি করব বুঝতে পারছি না। এমন সময় ফারহান আমার সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। কিছু জিজ্ঞাসা করার আগে বলল, আপনাদের পাশের বাসায় আমি ভাড়া নিয়েছি। চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। এই বলেই বাবাকে নিয়ে হাসপাতালে ছুটল। সেই থেকে আমাদের বিপদ আপদে পাশে থেকেছে। একদিন বাবা আমাকে ডেকে বলল, মা অবনী, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো বাবা? ফারহান অনেক ভালো ছেলে, তোকে বিয়ে করতে চায়। তুই না করিস না। কি বলছো বাবা তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না রে অবনীমা, আমার বয়স হয়েছে, তোর দায়িত্ব কারো হাতে দিয়ে মরতে চাই। আমার কথা মেনে নে। তোর মা আর আমার একই ইচ্ছে। ঠিক আছে, আমাকে কিছুদিন ভাবতে দাও। অবনী, কি করছো এখানে? সবাই তোমার জন্য ওয়েট করছে। হঠাৎ করে ফারহানের কথায় চমকে উঠলাম। অতীত ছেড়ে বাস্তবে ফিরে এলাম। কেক কাটা শেষ হলো, কিন্তু পরশ এখনও সেই চিন্তা ভাবে বসে আছে। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে উঠল, কেমন আছো অবনী? আমি জানতাম এমন কিছু হবে, তাই আগের থেকে তৈরি ছিলাম। উত্তর দিলাম, আপনার থেকে অনেক বেশি ভালো। ও, ভালো। ফারহান তাহলে তোমার স্বামী? কেন, সন্দেহ আছে? একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করো। আমি জানি আপনি কি বলতে চান। আজ সত্যিটা আপনার কাছে বলবো। এতদিনে বুঝতে পেরেছেন নিশ্চয়ই সমস্যাটা কার। আমি অনেক আগের থেকে জানতাম, কিন্তু আপনি এটা জানতে পারলে নিজেকে ছোট করে রাখতেন। আমার কাছে আপনার অপরাধ বোধ আপনাকে শেষ করে দিত। এই জন্য ডক্টরদের কাছে অনুরোধ করতাম আপনার জন্য দোষগুলি না বলে। কি বলছো তুমি এইসব? আমি ঠিকই বলছি মিস্টার পরশ। আমি আমার নিজের সুখ ত্যাগ করে আপনাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম, আর আপনি আমাকে ত্যাগ করে সুখী হতে চেয়েছিলেন। তুমি আমাকে আগে কেন বলনি? তোমাকে ছাড়া আমি একটু ভালো ছিলাম না। এখন এইসব বলে লাভ নেই, ওটা ছিল অতীত। আমি এখন আমার বর্তমান নিয়ে অনেক সুখে আছি। এই বলে ফিরে চলে এলাম। একবার যদি পিছনে ফিরে চাইতাম, হয়তো দেখতে পেতাম সেই অশ্রু, যেটা 5 বছর আগে আমার চোখ থেকে গড়িয়েছিল। পিছনে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম। দেখি ফারহান দাঁড়িয়ে আছে। ওর বুকে মাথা রেখে কেঁদে উঠলাম। ফারহান আমাকে বলল, অবনী, একটুও কাঁদবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার অতীত কখনো তোমার জীবনে ফিরে আসবে না। ফারহান, চলো এখান থেকে, আমরা চলে যাই। কারো ছায়া আমার জীবনে আর দেখতে চাই না। ফারহান আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, অবনী, তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমাদের খুব শীঘ্রই আমেরিকা যেতে হবে। ওখানে আমার একটা ভালো জব ঠিক হয়েছে। সত্যি? আমাকে আগে বলনি কেন? সারপ্রাইজ কি কেউ আগে বলে? ভীষণ খিদে পেয়েছে, চলো খেয়ে নেই। ফারহানের কথা শুনে আমি ভীষণ খুশি। পরশের দৃষ্টি সীমানা ছেড়ে চলে যেতে চাই দূরে, বহু দূরে, পরশের সমস্ত অতীত ত্যাগ করে।